আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমরা যারা বাংলা বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছ, আমি আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। এটি হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্র। তো এখন এই ক্লাসে আমি তোমাদের সাথে বাংলা বিষয়ের এই প্রশ্নপত্রের যে সমাধান, সেই সমাধান নিয়ে আলোচনা করব, যাতে করে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারো যে পরীক্ষার হলে তোমরা খাতায় কিভাবে উত্তর লিখেছো এবং সেই উত্তরগুলো সঠিক হয়েছে কিনা। তো এই হচ্ছে আমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্র। এটি হচ্ছে প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠা এবং এটি হচ্ছে প্রশ্নপত্রের অপর পৃষ্ঠা। আমি এই প্রতিটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব, তবে তার আগে তোমাদেরকে একটি তথ্য জানিয়ে রাখছি। সেটি হচ্ছে আমরা কিন্তু এই বৃত্তি পরীক্ষার জন্য কোর্স টিকা থেকে একটি সাজেশন দিয়েছিলাম, যে সাজেশনটির মূল্য ছিল মাত্র 200 টাকা। তো সেই সাজেশনটি থেকে কিন্তু আমি ইতিমধ্যে বিভিন্ন অভিভাবকের কাছ থেকে মেসেজ পেয়েছি যে প্রায় 80%, 90% কমন তারা পেয়েছেন। তারা কিন্তু আমাকে মেসেজ দিয়ে সেই তথ্যটি জানিয়েছেন। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের কোর্স টিকা থেকে সেই প্রিমিয়াম সাজেশনটি কেননি, তোমরা কিন্তু চাইলে এখনো বাকি যেই সকল পরীক্ষাগুলো রয়েছে, যেমন পরবর্তী পরীক্ষা রয়েছে ইংরেজি, গণিত, এরপর রয়েছে সমাজ বিজ্ঞান, এই সকল সাবজেক্টের জন্য তোমরা কিন্তু এই পিডিএফ সাজেশনটি কিনতে পারো। এই সাজেশনটির মূল্য থাকবে মাত্র 200 টাকা এবং এখানে তোমরা পিডিএফ আকারে প্রতিটি সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে যাবে। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এই সাজেশনটি নিতে পারো। তো এবার চলো আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, যে কিভাবে তোমরা অ্যান্সার লিখেছো এবং সেগুলো সঠিক হয়েছে কিনা। আমাদের প্রথম প্রশ্নটি ছিল কবি ও কবিতার নাম সহ শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রথম 8 লাইন লিখো। তো এই হচ্ছে আমাদের শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রথম 8 লাইন। কবিতার নাম ছিল শিক্ষাগুরুর মর্যাদা এবং কবির নাম ছিল কাজী কাদের নওয়াজ। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি সেটি ছিল নিচের শব্দগুলোর অর্থ লিখো। তো এখানে দেখো শব্দগুলো ছিল টহল, ড্রিবলিং, নকশা, অবরুদ্ধ, কড়ি। তো প্রশ্নের উত্তরগুলো এভাবে তোমরা নিশ্চয়ই লিখেছ। টহল শব্দের অর্থ পাহারা দেওয়া বা সতর্ক নজর রাখার জন্য চারপাশ ঘুরে দেখা। ড্রিবলিং শব্দের অর্থ হচ্ছে ফুটবল খেলায় বলকে নিজের নিয়ন্ত্রণে রেখে কৌশলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। নকশা শব্দের অর্থ কারুকার্য। অবরুদ্ধ শব্দের অর্থ চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে এমন বা বন্দী অবস্থা। আর কড়ি শব্দের অর্থ প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত এক প্রকার ছোট সাদা শামুকের খোল। তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব। 3 নম্বরে আমাদের একটা প্রশ্ন করা হয়েছিল নিচের শব্দগুলো দিয়ে 5টি বাক্য রচনা করো। তো এখানে শব্দগুলো ছিল ঝলমল, কিরণ, বৈষম্য, কৃতদাস, লোভ। তো এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করলে অনেকটা এভাবে হবে, ভিন্ন হতে পারে। আমি এভাবে দেখিয়ে দিয়েছি। ঝলমল, ঈদের চাঁদ আকাশে ওঠায় চারপাশ আনন্দে ঝলমল করে উঠল। কিরণ, ভোরের সূর্যের স্নিগ্ধ কিরণ জানালা দিয়ে এসে পড়ার দৃশ্যটি অসাধারণ। বৈষম্য, ধনী দরিদ্রের মধ্যকার বৈষম্য দূর করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কৃতদাস, প্রাচীনকালে মানুষ কেনাবেচার মতো কৃতদাস প্রথা প্রচলিত ছিল। আর লোভ দিয়ে আমি লিখেছি অতি লোভ মানুষের পতন ডেকে আনে, তাই অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো। তো এইভাবে লিখলে ভালো হতো বা ভালো হবে। তোমরা অন্যভাবেও লিখতে পারো, বাক্য গঠন কিন্তু যেভাবে খুশি সেভাবেই করা যায়। 3 নম্বর প্রশ্নের উত্তরটি এটা ছিল। এরপর 4 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছিল শূন্যস্থান পূরণ করতে। দেখো কয় রাতে দেওয়া হয়েছিল দৈত্যের মাথাটা একটা বিশাল ঝুড়ির মতো, অহংকার পতনের মূল, প্রতিদিন ভোরে পাখির ডাক শুনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ পালন করেন 10ম হিজরিতে। কাঞ্চনমালা মেয়েটিকে হাতের সোনার কাকন দিয়ে কিনে নিলেন। তো আমরা কিন্তু এখান থেকে শূন্যস্থানে কোন শব্দগুলো বসবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। তোমরা নিশ্চয়ই এভাবে লিখেছো এবং এভাবে যদি তোমরা লেখো তাহলে কিন্তু তোমরা এখান থেকে 5-এ 5 পেয়ে যাবে। পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো আমরা এখান থেকে দেখে নেব। 6 ছিল আমাদের বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন। সেখানে দেখো প্রশ্নগুলো কি ছিল। এখানে বলা হয়েছে কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। তাহলে এখান থেকে আমরা যে শকুন পাখিটি রয়েছে এটি আমরা বেছে নিতে পারি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি। হাতির অহংকার, সেটি কিন্তু তার করুণ পরিণতির জন্য দায়ী ছিল। জোরে মাইক বাজালে কোন ধরনের দূষণ হয়। আমরা জানি যে শব্দ দূষণ হয়, তাহলে এখান থেকে আমরা শব্দ দূষণ এটি টিক চিহ্ন দিলাম। ছাত্রনেতা আসাদ শহীদ হন কোথায়। আসাদ শহীদ হন 1969 সালে। এরপরে দেখো ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাথে নিচের কোনটি সম্পর্কিত। উদ্ভিদের জীবন আছে, এই তথ্যটি সম্পর্কিত। তোমরা এভাবে টিক চিহ্ন দিয়েছো বলে আমি আশা করছি।
পরবর্তীতে আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখো। এখানে শব্দগুলো ছিল যথারীতি স্বাধীন, আলো, উপকারী, স্বাদ, কুৎসিত। তো এগুলো দিয়ে তোমরা শব্দ অর্থ এভাবে লিখেছ: স্বাধীন পরাধীন, আলো অন্ধকার, উপকারী অপকারী, স্বাদ বিষাদ, কুৎসিত সুন্দর। তো এটি ছিল আমাদের প্রশ্নের উত্তর। এবার আমরা 7 নম্বর দেখব সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো। সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এরকম ছিল: কয় বলা হয়েছিল কুমড়ো দোয়েল পাখিকে উপকারী বন্ধু বলেছে কেন? তো উত্তরটি এভাবে হবে যে দোয়েল পাখি ক্ষতিকর কীটপতঙ্গ ও পোকা খেয়ে ফসলের ক্ষেত রক্ষা করে। কুমড়ো গাছ ও ফসলের সুরক্ষায় দোয়েল এভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই তাকে উপকারী বন্ধু বলা হয়েছে। ক্ষয় বলা হয়েছে মায়ের হারানো নোলক খুঁজতে গিয়ে কবি প্রকৃতিকে কিভাবে খুঁজে পেয়েছেন। তো আমরা উত্তরটি এভাবে লিখতে পারি যে মায়ের নোলক খুঁজতে গিয়ে কবি প্রকৃতির নিবিড় সান্নিধ্যে চলে যান, সেখানে তিনি বনের ঝোপঝাড়, নদী, মাছরাঙা আর পূর্ণিমার চারস্নিগ্ধ আলোয় প্রকৃতির এক মায়াবী রূপ খুঁজে পেয়েছেন। গয় বলা হয়েছে কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? উত্তরটি আমরা এভাবে লিখতে চাই যে কবি অজানাকে জানতে এবং বিশ্বজগৎকে নিজের চোখে দেখতে চান। পৃথিবীর রহস্য উন্মোচন আর সাহসী মানুষেরা কিভাবে নতুন নতুন বাধা জয় করছে তা দেখার প্রবল ইচ্ছার কারণেই তিনি বদ্ধ ঘরে থাকতে চান না। আর ঘয়ে জানতে চাওয়া হয়েছিল যে জগদীশচন্দ্র বসু বাংলাদেশের গৌরব কেন? তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে উদ্ভিদের প্রাণ আছে এবং তার আবিষ্কার বিশ্ববিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে। তার এই অভাবনীয় সাফল্য আর আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালি ও বাংলাদেশের জন্য এক বিশাল গৌরবের বিষয়। তো এভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি। পরবর্তীতে আমাদেরকে দেখো 8 নম্বরে কিন্তু রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছিল, যেখানে কয়ে জানতে চাওয়া হয়েছিল দুই তীরে কবিতার আলোকে দুই তীরের প্রকৃতির বর্ণনা দাও। তো সেই প্রশ্নের উত্তরটি অনেকটা এভাবে হবে, তোমরা এখান থেকে উত্তরটি দেখে নিতে পারো। প্রশ্নের উত্তরটি একটু বড়, এজন্য আমি পড়ে শোনাচ্ছি না, এই কারণে কিন্তু ক্লাসটি বেশি দীর্ঘ হয়ে যেতে পারে এজন্য। এরপর দেখো ক্ষয় জানতে চাওয়া হয়েছে সুন্দরবনের বিলুপ্ত প্রায় প্রাণীগুলো রক্ষায় কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে করো। তো দেখো এখানে কিন্তু আমি সেই প্রশ্নের উত্তরটিও বিস্তৃত আকারে লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্ন ছিল সব মিলে এক ছবি, কথাটি দ্বারা তুমি কি বুঝেছো তার স্বদেশ কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো। তাহলে আমরা কিন্তু এভাবে এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি। আমাদের 9 নম্বরে জানতে চাওয়া হয়েছিল নিজের কবিতাংশটুকুর মূল ভাব লিখো। তো এখানে কিন্তু আমাদের সবার আগে ছাত্র কবিতার একটি অংশ দেওয়া হয়েছে এবং তার যে মূল ভাব সেটি কিন্তু আমাদেরকে লিখতে বলা হয়েছে। মূল ভাবটি অনেকটা এভাবে হবে: এই পৃথিবী এক বিশাল শিক্ষালয় বা পাঠশালা। প্রকৃতির প্রতিটি উপাদান, আকাশ, বাতাস, পাহাড়, নদী আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো নৈতিক ও মানবিক শিক্ষা দেয়। একজন আগ্রহী মানুষ হিসেবে এই বিশাল পৃথিবীর সবকিছুর কাছ থেকেই দিন রাত নতুন নতুন জ্ঞান ও শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। তাই জগতের সবকিছুকে পরম শ্রদ্ধার সাথে গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করাই হলো প্রকৃত শিক্ষা। তো এইভাবে আমরা মূল ভাবটি লিখতে পারি। এরপর দেখো 10 নম্বরে জানতে চাওয়া হয়েছিল যে অনুচ্ছেদটি পড়ে শব্দগুলোর কোনটি কোন পদ তা লিখো। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছিল 2 লাইনের বা 3 লাইনের। এখান থেকে বেশ কিছু শব্দ আমাদেরকে বেছে দেওয়া হয়েছে, যেমন জনজীবন, বৈচিত্র্যময়, তাই, বেড়াতে যাওয়া, সবার, এই শব্দগুলোর কোনটি কোন পদ সেটি আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো আমরা লেখো জনজীবন হচ্ছে বিশেষ্য, বৈচিত্র্যময় হচ্ছে বিশেষণ, তাই হচ্ছে অব্যয়, বেড়াতে যাওয়া ক্রিয়া এবং সবার এটি হচ্ছে সর্বনাম। এভাবে কিন্তু আমি উত্তরটি লিখে দিয়েছি। এখানে ব্র্যাকেটের মধ্যে এই যে অতিরিক্ত লেখাগুলো রয়েছে এগুলো মূলত তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখেছি, এগুলো না লিখলেও চলতো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এরপর 11 নম্বরে বলা হয়েছে নিজের অনুচ্ছেদটি খাতায় লিখে যথাস্থানে বিরাম চিহ্ন বসাও। তো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে, সেটি আমরা কিন্তু বিরাম চিহ্ন, দাড়ি, কমা এগুলো বসিয়ে আমরা কিন্তু এখানে সুন্দর করে আবার লিখলাম। এরপর 12 নম্বর যে শব্দগুলো ছিল যুক্ত বর্ণ ভেঙে দেখাও এবং তা দিয়ে একটি করে শব্দ তৈরি করো। তো এই ছিল শব্দগুলো। আমাদের যে প্রশ্ন ছিল, দেখো প্রশ্নে যুক্ত বর্ণের যে শব্দগুলো সেগুলো আমি প্রশ্নটি যে সংগ্রহ করেছি খুব একটা ক্লিয়ার ছবি আমি পাইনি, এজন্য আমি এখানে যেটা বুঝেছি আমি সেভাবে লিখে দিয়েছি। দেখো জ্ঞান বিজ্ঞান আমি লিখেছি এই শব্দটা দিয়ে, তারপরে ক্ষিয় দিয়ে আমি লিখেছি ক্ষমা, শিক্ষক, তারপরে মূর্ধন্য সহযোগ নফল এটা দিয়ে লিখেছি উষ্ণ, কৃষ্ণ, তারপরে এটা দিয়ে লিখেছি কাণ্ড, গন্ডার, স্বাধীন, স্বদেশ। এখানে মূলত একটি করে শব্দ তৈরি করতে বলা হয়েছিল, আমি 2টি করে তোমাদেরকে দেখানোর জন্য লিখেছি।
এরপরে 13 নম্বরে যা ছিল সেটি ছিল নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করো। তো এখানে আমি লিখেছি, দেখো, মেধা আছে যার বা যে জনের তা হচ্ছে মেধাবী, আকাশে যে উড়ে বেড়ায় খেচর, বিদেশে থাকে যে প্রবাসী, যে বেশি কথা বলে বাচাল, আর যে উপকারের অপকার করে অকৃতজ্ঞ। এটি ছিল 13 নম্বর প্রশ্নের উত্তর। 14 নম্বরে বলা হয়েছিল বই মেলায় যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো। তো আবেদনপত্রটিও কিন্তু আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে তোমরা কিভাবে লিখেছ। পরবর্তী যে প্রশ্নটি ছিল বাংলাদেশের উৎসব নিয়ে একটি রচনা লেখা, তো সেটি নিশ্চয়ই তোমরা লিখতে পেরেছ, আমি কিন্তু এখানে লিখে আর দেখাচ্ছি না। এই হচ্ছে আমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো। আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে কমন পেয়েছো এবং খুব ভালোভাবে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে পেরেছ। শিক্ষার্থীরা, পরবর্তী যেই পরীক্ষাটি তোমাদের হবে সেটি হচ্ছে ইংরেজি পরীক্ষা আগামীকালকে, এবং সেই পরীক্ষাটি তোমাদের অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি ইংরেজি পরীক্ষায় তোমরা যেন কমন পাও, সেই কমন পাওয়ার জন্য তোমরা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সেই সাজেশনটি নিতে পারো, যে সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফ আকারে সেই সাজেশনটি নিতে পারবে। তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল।